আগামী 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে শহীদ মিনারে গণজমায়েত করে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়ার্স অফ জুলাই। শনিবার সকালে রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের যেসব দল দাবি তুলছে তাদের অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। তারা আরও বলেন, গণহত্যায় দায়ীদের ফাঁসি না হওয়া পর্যন্ত কোনো দলের এমন কোনো আচরণ মেনে নেওয়া হবে না। প্রয়োজনে ছাত্র জনতা মিলে আবারও প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তারা। সুষ্ঠুভাবে কাজ করতে না পারলে ডক্টর ইউনূসকে পদত্যাগের আহ্বান জানান বক্তারা। পরে মিছিল নিয়ে তারা শহীদ মিনারে জড়ো হন। আওয়ামী লীগকে দেশবিরোধী শক্তি ও ভারতের এজেন্ট উল্লেখ করে এনসিপি বলেছে, দলটি কোনো আন্দোলন নয় বরং দেশকে অস্থিতিশীল করতে আসবে। সকালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট তারা যদি আন্দোলনের নামে, সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে, তখন সেই ক্ষেত্রে পুলিশ প্রকর্ষণের যে বল প্রয়োগের যে অধিকার পুলিশ আছে সেটা সবসময় থাকবে। কিন্তু ওই শহীদের মায়ের কথাটা খুব পরিষ্কার, এটা আমি আশা করি যে বোঝা যাচ্ছে যে কোনো লেজিটিমেট আন্দোলনে নামলে পুলিশ কখনো গুলি করতে পারবে না। আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি 120 দিন 140 দিন কিংবা এটা 6 মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা হওয়া শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকেই আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যার কারণে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উপদেষ্টা রাজনৈতিক দল গঠন করার জন্য মনে সংশয়ের সৃষ্টি হচ্ছে, তাই সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, সংস্কার আর নির্বাচন নিয়ে বিতর্ক করে সময় নষ্ট করা ঠিক হবে না। এছাড়া গাজায় নিহতদের জন্য গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ, যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল। সুপারিশমালাসমূহ পর্যালোচনায় প্রতীয়মান হয় যেহেতু ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে, যা অনভিপ্রেত। সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের উপায় নিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে বলে জানান কমিশন প্রধান কামাল আহমেদ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। গণমাধ্যমে এসব সমস্যা সমাধানে নিজস্ব সুপারিশের পাশাপাশি আন্তর্জাতিক নীতিমালা কেমন তাও দেখা হচ্ছে বলে জানান তিনি। মাধ্যমটির বড় সমস্যা হিসেবে মালিকদের রাজনৈতিক পরিচয়কে চিহ্নিত করেন কামাল আহমেদ। এর আগে প্রধান উপদেষ্টাকে দেয়া গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বেশ কিছু শক্ত সুপারিশ রাখা হয়। এতে গণমাধ্যম মালিকরা সাংবাদিকদের সম্মানজনক বেতন ভাতা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল? মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমি আওয়ামী লীগ করি বা আমি আওয়ামী লীগের আদর্শ প্রচার করতে চাই, আমি সরকারের ডিজিটাল ভিশনকে তুলে ধরতে চাই, সে কারণে আমি টেলিভিশন চ্যানেল চাই, এরকমই আবেদনপত্র ছিল। সেখানে জনস্বার্থের কোনো বিষয় ছিল না। আমরা গণমাধ্যম থেকে রাজনীতিকদের জবাবদিহিতা চাইছি, আমরা আমলাদের জবাবদিহিতা চাইছি, কিন্তু গণমাধ্যমের জবাবদিহিতা কোথায়? একটা পত্রিকা আর একটা পত্রিকার বিরুদ্ধে বলছে, পত্রিকার মালিকের বিরুদ্ধে রিপোর্ট করছে, তার জবাবদিহি কোথায়? এই রিপোর্টটা কি জনস্বার্থ সম্পর্কিত না একেবারেই ব্যক্তিগত স্বার্থ সম্পর্কিত? এসব প্রশ্ন আমরা বিবেচনা করে দেখেছি। রাষ্ট্র সংস্কার ঐকমত কমিশনের 166টি সুপারিশের মধ্যে 140টিতে একমত জানিয়েছে খেলাফত মজলিস। এছাড়া 10টিতে দ্বিমত আর 15টিতে আংশিক একমত পোষণ করেছে দলটি। ঐকমত কমিশনের সাথে সংলাপ শেষে একথা জানান দলটির মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের।
সকালে জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে খেলাফত মজলিসের সাথে সংলাপে বসে ঐক্যমত কমিশন। এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কার নিয়ে ঐক্যমত আসবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ইসলামের স্পষ্ট বিধান বিরোধী কোনো আইন করা যাবে না, সংবিধানে এমন ধারা রাখার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। ফ্যাসিবাদদের দোসরদের বিচারের দাবি জানিয়ে তারা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সেই দাবিও জানিয়েছে তারা। এরপর লেবার পার্টির সাথে আলোচনায় বসে কমিশন। ঈদের আগে আরও 3টি দলের সাথে সংলাপে বসবে কমিশন। কিছু কিছু ব্যাপার আমাদের দ্বিমত আছে, কিছু ব্যাপার আমাদের আংশিক দ্বিমত আছে বা আংশিক একমত। এইসব বিষয়ে আমরা আলাপ করবো খোলাখুলিভাবে। আমরা আশা করি যে এই আলোচনার মাধ্যমে এবং আমাদের সহ রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে একটা ঐক্যমত হতে পারবো, আমরা আশা করছি। আমরা বরিশালের আগুইলঝরায় দিন দিন নেমে যাচ্ছে নলকূপের সুপেয় পানির স্তর। এছাড়া পানিতে লবণ ও আয়রনের পরিমাণ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে পানির সুষ্ঠু ব্যবহার ও জলবায়ুর কারণে পানির মিষ্টতা কমছে আর লবণ ও আয়রন বাড়ছে। এটা মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সংবাদদাতা স্বপন দাসের তথ্যছবিতে বিস্তারিত। পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বরিশালের আগুইলঝরায় টিউবওয়েলের পানিতে বাড়ছে লবণাক্ততা ও আয়রনের পরিমাণ। এতে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন ক্ষমতা। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মনে করেন, পানির ভারসাম্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সুপেয় পানির অভাব চরম আকার ধারণ করবে। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন যে পরিমাণ আয়রন ছিল, আমি ইদানিং লক্ষ্য করলাম যে আয়রন পরিমাণটা ধীরে ধীরে আরো বাড়তেছে। আর এলাকার লোকজন জানান, খাল বিল শুকিয়ে যাওয়ার পাশাপাশি পুকুরের মাছ চাষ করার জন্য বিভিন্ন ওষুধ ও খাবার ব্যবহার করায় অনুপযোগী হয়ে পড়ছে এসব উৎস থেকে পাওয়া পানি। এতে দিন দিন টিউবওয়েলের পানির ব্যবহার বাড়ছে। আমাদের টিউবওয়েলের জল অনেক ভালো এবং খেতে খুব সুস্বাদু। আমি মার্কেটিংয়ে কাজ করি, বিভিন্ন এলাকায় যাই, কিন্তু এইখানের যে পানিটা এত সুস্বাদু লাগে, অন্য জায়গায় কোনো পানি খেয়ে আমি তেমন আরাম পাই না। 10 থেকে 15 বছর আগে পুকুরের পানি ব্যবহার করতাম, কিন্তু এখন পুকুরে মাছ চাষ করার জন্য আর নানাবিধ খাবার দেওয়ার কারণে পুকুরের জল এখন আমরা ব্যবহার করতে পারি। উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, বিগত 8 থেকে 10 বছর আগে 600 থেকে 700 ফুট গভীরে সুপেয় পানির স্তর পাওয়া গেলেও এখন স্তর মিলছে 8 থেকে 850 ফুট গভীরে। আমরা এর প্রতিকার হিসাবে আসলে ওয়াটার সারফেস যে পানি, এটা যদি আমরা ব্যবহার করতে পারি, নদী বা পুকুরের পানি এটা রিফাইন করে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে মনে হয় ভূনিম্নস্থ পানির চাপটা কমবে। আর বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ থেকে অতিরিক্ত পানি উত্তোলন, অপরিকল্পিত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সময় থাকতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সুপেয় পানির ভয়াবহ সংকট দেখা দিতে পারে। পানির যে স্তর সঠিক রাখার জন্য জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাব থেকে মুক্ত করার জন্য আমাদের দেশে প্রচুর গাছপালা লাগানো প্রয়োজন এবং নদীগুলি নাব্যতা হারিয়ে ফেলছে, নাব্যতা ফিরিয়ে আনা দরকার। আয়রন বেশি হওয়ার কারণে দিন দিন লালচে হয়ে যাচ্ছে এখানকার পানি। শারমিন স্বপ্না, ৭১। উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের রাস্তায় ড্রেনেজ সংস্কারের কাজ চলছে। 4 মাসেও কাজের অগ্রগতি তেমন নেই, বরং এই কাজের কারণে রাস্তাটি প্রায় বন্ধ হতে বসেছে। চলাচলের ভোগান্তি, বাড়ি ছাড়ছেন এলাকাবাসী আর বিপাকে পড়েছেন বাড়ির মালিকরা। বর্ষার আগে এই কাজ শেষ করা না হলে জলাবদ্ধতার ভোগান্তি আরও তীব্র হওয়ার শঙ্কা এলাকাবাসীর। মাহমুদুল হাসান শিবলি তোলা ছবিতে সুমন মাহমুদের প্রতিবেদন। উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড জামুন মোড় থেকে হল্যান্ড সড়ক হয়ে দক্ষিণখান বাজার পর্যন্ত চলছে রাস্তার সংস্কার কাজ, কিন্তু গেল 4 মাসেও কাজের অগ্রগতি খুব কম। বরং ঢিমেতালের এই কাজ এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকার জলাবদ্ধতা আর বাসাবাড়ি পানি নিষ্কাশনের জন্য এই ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজে হাত দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। যে পিটগুলো তৈরি করা হয়েছে তা বাসাবাড়ি এবং রাস্তা থেকে 4 ফিট উঁচু, ফলে বাসাবাড়ির পানি কোনোভাবেই এই ড্রেনে আসতে পারবে না। এলাকাবাসী অভিযোগ করছে, আগামী বর্ষা মৌসুমে বৃষ্টির পানি রাস্তায় না জমলেও জমবে বাসাবাড়িতে। আমার বাসার পানি আর আসবে না মেইন ড্রেনে, মানে আমি কি করব সেটা আমি চিন্তা করতে হয়। আমার নিচতলাকে বাদ দিয়ে মোচা করতে হবে, ওচা করে তখন আমাকে আবার এই ড্রেনে আমাকে দিতে হবে।
রাস্তা কাটার কারণে কোনো যানবাহন চলতে পারছে না। দু একটি মোটরসাইকেল আর পায়ে হেঁটেই যাতায়াত করছে বাসিন্দারা। স্কুল কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা, আর বিপাকে পড়ছেন রোগীরা। আজকে অল্প একটু করতেছে, কালকে একটু করতেছে, এভাবে করে বিগত প্রায় ৩-৪ বছর যাবত ধরে এই কাজটা এরকম অবস্থায়। কোনো জিনিসপত্র নিয়ে বাড়িতে যাবে, চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিস, কোনো রিক্সা চলাচল তো নেই। বাচ্চা কাচ্চা আছে, ছেলে মেয়ে, স্কুল কলেজ এবং মেডিকেল ফ্যাসিলিটি পারপাসে যে সমস্ত পেশেন্ট আছে যে জরুরি কোনোভাবে কোনো জায়গায় ফেস করবে, এ ধরনের ফ্যাসিলিটি বর্তমানে নেই। আমরা একটা রুগী নিতে পারি না, একটা বাজার ঘাট আনতে পারি না, সবকিছু আটা নিতে হয়। এলাকার বেশিরভাগ বাসায় ঝুলছে বাসা ভাড়ার নোটিশ। অধিকাংশ বাসাই খালি। রাস্তার দুর্ভোগের কারণে বাড়িওয়ালারাও বাসা ছেড়েছেন। অনেক বাসা পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। প্রায় 1 বছর যাবত এই টুলেটে ঝুলতেছে, কেউ ভাড়াইতে আসে না রাস্তার কারণে। রাস্তার যে অবস্থা, কোনো বাইরের কেউ আসে না। যারা বাড়িওয়ালা আছে তারাও বাসা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। দোকান বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। যারাও টুকটাক ব্যবসা করছেন তাদের গুনতে হচ্ছে লোকসানের বোঝা। 2টা বছর এই রাস্তাটা যে করিয়া হালে থুইয়া দিছে, আমরা গরিব মানুষ, কি ব্যবসা বাণিজ্য আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে, আমরা অচল হয়ে গেছি। এই পর্যন্ত 2 বছরে মনে করেন একটা মানুষ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকাই নিয়ে গেছে। বর্ষার আগেই কাজ শেষ না হলে কাদা আর ময়লা পানিতে দুর্ভোগ আরো বাড়ার শঙ্কায় আছে মানুষ। বৃষ্টি বাদল আসলে আমাদের বাড়ি থেকে বের হওয়াটাই কঠিন হয়ে যাবে। আমাদের বাড়িতে পানি ঢুকবে, আমরা রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমে যাবে। যে পরিস্থিতি আছে, এগুলো যদি দ্রুত নিষ্কাশন না করে, দ্রুত কাজটা শেষ না করে, আমাদের জন্য মহা বিপদ সংকেতের মতো হয়ে যাবে। এলাকার মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রুত রাস্তাটির কাজ শেষ করার অনুরোধ এলাকাবাসীর। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ঈদ যাত্রা শুরুর আগেই অনেকেই প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ঈদের ভিড় এড়াতে অনেকেই পরিবার সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে চিরচেনা দুর্ভোগ এড়াতে কিছুটা আগেভাগে বাড়ির পথে নেমেছেন তারা। এবার রমজানের শুরু থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকায় নগরী ছাড়ছেন অনেকে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ওঠেনি। এদিকে সড়ক পথেও বাড়ি যাচ্ছেন ঈদে ঘরমুখ মানুষজন। সকাল থেকেই ঢাকায় বিভিন্ন বাস স্ট্যান্ড ও কাউন্টারে লোকজনদের উপস্থিতি দেখা গেছে। ছোট বাচ্চা নিয়ে ঈদের সময় তো প্রচুর কষ্টকর হয় বাচ্চাদের, যার এখন আগে যখন গেছি তখন এই বাচ্চাদের নিয়ে অনেক কষ্ট হয়েছে। তো এই কারণে চেষ্টা করতেছি আগেই বাচ্চাদের বউ বাচ্চাদের পাঠানোর জন্য। ঈদ করবো না আর রোজা রাখবো না, আবার এখানে তো কোনো বড় স্পেস নেই। এটা তো দাদু বাড়িতে অনেক বড় একটা মাঠ আছে। বাচ্চা নিয়ে ঘোরাও খুব কম হয়, ঢাকা শহরে এরকম স্পেস নাই, যেটা বললো এই খেলাধুলা করবে, একটু লং টাইম একটু এনজয় করলো। ঈদের সময় যে গ্যাঞ্জাম হয়, ফ্যামিলি নিয়ে আগে পাঠাই দেওয়াই ভালো আর কি। হ্যাঁ, নিজে পরে যাবো আর কি, 27 তারিখ ছুটি শেষ হলে তারপর। ঈদের কেনাকাটা পুরো দমে শুরু হয়েছে বগুড়ার মার্কেটগুলোতে। গভীর রাত পর্যন্ত ফুটপাত থেকে অভিজাত বিপণী বিতানগুলোতে থাকছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবার গরমের সুতি ও আরামদায়ক কাপড়ের প্রতি আগ্রহী ক্রেতারা। আর ভিড় এড়াতে ক্রেতারা বেশি ভিড় করছেন শহরের জলেশ্বরী তলার সারার আউটলেটে। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। ঈদ কেনাকাটা জমে উঠেছে বগুড়ার বিপণী বিতানগুলোতে। আর এবার ক্রেতাদের নজর কাড়ছে ফ্যাশন হাউস সারার পোশাক। হাল ফ্যাশনের সব পোশাক নিয়ে সাজানো হয়েছে শহরের জলেশ্বরী তলার সারার আউটলেটে। একই ছাদের নিচে এই আউটলেটে ক্রেতারা বেছে নিচ্ছেন শাড়ি, পাঞ্জাবি, ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট ও 3 পিস। সারারা কাপ্তান সহ পছন্দ মতো নজর কাড়া বাহারি পোশাক রয়েছে এখানে। রয়েছে ফ্যামিলি ও কাপল কালেকশন। তবে আবহাওয়াকে গুরুত্ব দিয়ে সুতি ও আরামদায়ক পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। এবারের ঈদে সারার আউটলেটে দিনরাত সমান তালে চলছে বেচাকেনা। এক ছাদের নিচে পরিবারের সব সদস্যদের পোশাক কিনতে পেরে খুশি অনেকেই। আর সারার মানসম্মত পোশাক ক্রেতাদের যেমন আকৃষ্ট করছে, তেমনই দামও রয়েছে সাধ্যের মধ্যে। 3 মেয়ের জন্য মার্কেট করলাম আর কি, মানে স্কার্ট নিলাম, তারপর আপনার 3 পিস নিলাম, আর 2টা বাচ্চার আরও 2টা স্কার্ট নিয়েছে আর কি। ভালো এবং দামেও অনেক সাশ্রয়ী, এই জন্য এই জায়গায় আসি। মোটামুটি এই জায়গা থেকেই কেনাকাটা করি সারা থেকে। এখানে একটা সুবিধা হচ্ছে যে মোটামুটি
সব ধরনের মানুষদের জন্য, আমার জন্য বা আমার মেয়ের জন্য, আমার মিসেসের জন্য, সবার জন্য কালেকশন ভালো। প্রত্যেকবারই সারাতে আসা হয়, লাস্টবারও এসেছিলাম, কিনেছিলাম, এবারও এসেছি, দেখছি। সারা ড্রেসের কোয়ালিটি ভালো, ওদের ডিজাইনটাও ভালো লাগে, আর একসাথে একই রুফের নিচে অনেক সবার কালেকশনে পাওয়া যায়। বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী নজর কাড়া ডিজাইনের বাহারি সব পোশাক এনেছে সারা। ব্যাপক সাড়াও পাচ্ছেন। রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্সগুলো দিয়ে থাকি, যার কারণে কাস্টমারের পছন্দ অনুযায়ী তারা এখানে আসছে এবং প্রোডাক্ট কিনতে পাচ্ছে। এবং এর পাশাপাশি আমাদের শপে সকল বয়সের জন্যই কেনাকাটা করতে পারছে। ভালো মানের কাপড়, সাধ্যের মধ্যে দামের পোশাক মেলার কারণে সারা ফ্যাশন হাউস নজর কাটছে সব বয়সী ক্রেতার। হাসান আহমেদ, ৭১। জুতার বাজারে এখন ঈদের আমেজ। পছন্দের পোশাকের সাথে রং মিলিয়ে কিনতে হবে পছন্দের জুতো, তবে জুতা হতে হবে আরামদায়ক, টেকসই ও সুলভ। ঈদের বাজারে এসেছে দেশি বিদেশি ব্র্যান্ডের নানা রকম জুতো। উৎসবের কথা মাথায় রেখে এসব জুতায় করা হয়েছে জমকালো সব ডিজাইন। ঈদের জুতার বাজারের বিস্তারিত জানাচ্ছেন সুমনা সুমি। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রাজধানীর জুতোর দোকানগুলোতে এখন কেনাকাটার ব্যস্ততা। সুন্দর একটি পোশাকের সাথে মানানসই জুতো ঈদের সাজে আনে পূর্ণতা। বাটার শোরুমে আসলাম, আমার অনেক ভালো লাগছে। একটা স্যান্ডেল আর একটা জুতা, যে কোনো রঙের, লাল, সবুজ আর হচ্ছে নীল। ঈদ না, জাস্ট আমার সবসময় খুব কমফোর্টেবল শুজ খুবই পছন্দ। নিজের জন্য স্লিপার বেশি ফেভার করি। পছন্দের জুতোর তালিকায় এখনো শীর্ষে বাটার সুনাম। এলিফ্যান্ট রোডে সারি সারি জুতোর দোকান, তারপরও বাটার শোরুমে উপচে পড়া ভিড়। শিশু থেকে বৃদ্ধ সব শ্রেণীর ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে নিত্য নতুন ডিজাইনের পসরা সাজিয়েছে বাটা। এবার ২৫০০-এর বেশি ডিজাইনের জুতোর পাশাপাশি ঈদকে সামনে রেখে আরও ১০০০-এরও বেশি নতুন ডিজাইনের জুতো মিলছে বাটার শোরুম থেকে অনলাইন প্ল্যাটফর্মে। জুতোগুলো খুব কমফোর্ট ফিল করি, পাশাপাশি বাটা খুব টেকসই, এই জন্য আমি বরাবরই বাটাকে পছন্দ করি। ড্রেস আগে কিনে ড্রেসের সাথে মিলিয়ে তারপর জুতো কিনি বাচ্চাদের। আমরা ফ্রম বিগিনিং থেকে বাটার প্রতি আকৃষ্ট, বাটা মজবুত, টেকসই। সবাই আমাদের ফ্যামিলি সবাই বাটা পছন্দ করি। মা বোনদের জন্য যেরকম মানে স্যান্ডেল টাইপ জুতা, তারপর শু টাইপ জুতাগুলোই মানে আমার বেশি পছন্দ। এবার ঈদের শীর্ষ ফুটওয়্যার ব্র্যান্ড বাটার নতুন কালেকশন স্টারলাইট, যেখানে পুরুষের জুতো পাওয়া যাবে ৪৯৯ টাকা থেকে ১৬,৯৯৯ টাকার মধ্যে। নারীদের জুতোর দাম ৪৯৯ টাকা থেকে ৫,৯৯৯ টাকার মধ্যে। শিশুদের জুতো মিলছে ৪৯৯ টাকা থেকে ৩,৯৯৯ টাকার মধ্যে। পাশাপাশি পুরুষের জন্য আছে নানা রকম ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী ফ্যাশনেবল জুতো। নারীদের জন্য আছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আরামদায়ক আধুনিক স্যান্ডেল। ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যাংকের কার্ড ও মোবাইল ওয়ালেটের মাধ্যমে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের জন্য বিশেষ ক্যাশব্যাক কুপন সুবিধাও দিচ্ছে বাটা। সুমনা সুমি, ৭১, ঢাকা। শিলংয়ে রোলার কোস্টারের মতো ঘুরছে বাংলাদেশ ইস্যু প্র্যাকটিস ফ্যাসিলিটি। প্রথম দিন মানহীন ঘাসের মাঠে প্র্যাকটিস করার পর আজ মূল স্টেডিয়ামে টার্ফে সন্ধ্যা 6:30টায় অনুশীলন করবে হামজা জামালরা, যদিও মূল খেলা হবে আবার ঘাসের মাঠে। এশিয়ান কাপ বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের এই অনুশীলন বিভ্রাট নিয়ে নাখোশ কোচ হ্যাভিয়ের কাবরেরার। শিলং থেকে বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। Up to their mark, obviously. That's the manager's job and the federation. Let's let them manage the situation. এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, বাংলাদেশ ভারত দুই প্রতিবেশী লড়াই। কিন্তু ম্যাচের আগে এই লড়াই এখন মাঠের থেকে মগজের লড়াইয়ে রূপ পেয়েছে। শিলংয়ে বাংলাদেশ ভারত ম্যাচ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে হয়। বাংলাদেশের চাহিদা ছিল ওই ভেন্যুতে অনুশীলনের, কিন্তু তার বদলে দেয়া হয়েছে স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের মাঠ, যেখানে নেই ফুটবলের জন্য আধুনিক কোনো সুযোগ সুবিধা, নেই ড্রেসিং রুম, নেই ফ্লাড লাইটের নাম ও নিশানা। কোচ তো এক বাক্যেই জানিয়ে দিয়েছেন এই মাঠ আপ টু দ্য মার্ক নয়। Well, no, it's not up to the mark, obviously, but
but it's okay. Our manager is trying to get the right facilities for the next days. Hopefully we will get it. But anyway, for today's session, which is quite an introduction session or adaptation, it will be fine. অবশ্য শুধু সমালোচনা নয়, বাংলাদেশের চাওয়া যে মূল ভেন্যুতে প্র্যাকটিস সেটাও আরেকবার স্মরণ করিয়েছেন কোচ কাবরেরা। Yeah, definitely. That's what we are trying to get at least 1 or 2 more days the main training venue, the main stadium for the training. So let's see. That's the manager job and the federation. Let's let them manage the situation. ভারতে প্রথমবারের মতো অনুশীলনে টিম বাংলাদেশ, তবে মাঠ পেলেও যে ফ্যাসিলিটি তারা পেয়েছে তাতে খুব একটা সন্তুষ্ট হতে পারছে না টিম ম্যানেজমেন্ট। তাদের চাওয়া মতো যদি পরবর্তী সেশনটা মূল স্টেডিয়ামে করা যায় তবে প্রস্তুতি আরও ভালো মতো হবে বলে মনে করছে বাংলাদেশ দল। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত।